আমার ভাই প্রবাস চলে গেছে, এটা আপনারা হয়তো কম বেশি সবাই জানেন। তো ওরে প্রবাস যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এগিয়ে দিতে গিয়ে আমাদের সাথে কার কার সাথে দেখা হলো সবকিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার ভাইও প্রবাস চলে যাইতেছে, আর ওরে এগিয়ে দেওয়ার জন্য শুধু আমি যাইতেছি, আর আমার সাথে একজন শুধু বড় ভাই যাইতেছে। তো আমরা বাড়ি থেকে ডিরেক্ট চলে আসলাম হসপিটালে। তো আপনারা ভাবতে পারেন ডিরেক্ট বাড়ি থেকে হসপিটাল কেন আসছি? তো মূলত হসপিটালে আসার কারণ হচ্ছে যে আমার ভাই যার মাধ্যমে বিদেশ যাইতেছে সে একটু অসুস্থ, তাই ওনাকে দেখতে আসছে। প্লাস কি কি লাগবে, কি আসা বিষয় সবকিছু জানার জন্য এখানে মূলত আসা। যাই হোক, এরপর আমরা সবকিছু বুঝিয়ে নিয়ে সিএনজি করে স্টারলাইন কাউন্টারে যাওয়ার সময় একজন ওপারের যাত্রীর জানাজা হইতেছে। তো আসলে আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ বা আগে আবার কেউ বা পরে। তো যাই হোক, এরপর কিছুক্ষণ পর আমরা সদর হাসপাতাল মোড় চলে আসি। তো এখান থেকে আমরা ডিরেক্ট মহিফাল স্টারলাইন কাউন্টারে চলে আসি। তো আসার পর এখান দিয়ে আমি সিএনজির ভাড়া দিয়ে স্টারলাইনের 3টা টিকিট কাটি ঢাকা যাওয়ার জন্য। তো এখান দিয়ে আমরা বাসে উঠে বসি। তো আপনারা ভাবতে পারেন আমরা 3জন কেন যাইতেছি শুধু। তো আমার ভাইয়ের ফ্লাইট ছিল 13 তারিখে একটা, আর আমরা এখন যাইতেছি 12 তারিখে, কেননা 13 তারিখ নাকি লকডাউন হবে। আর এই জন্য আমাদের বাড়ি থেকে আমার ভাইকে কেউ এগিয়ে দিতে আসেনি বললে ভুল হবে, মূলত আমরা আসতে দেইনি। আসলে আমরা কোনো রিস্ক নিতে চাইতেছি না, তাই জন্য বাসা থেকে আর কাউকে আনি নাই। তো যাই হোক, এরপর আমরা স্টারলাইনে 2 থেকে 2 ঘন্টা 20 মিনিট জার্নি করার পর কুমিল্লা এসে আমাদেরকে 20 মিনিটের জন্য সময় দেয় তারা। তো এই 20 মিনিটে আমরা হালকা কিছু নাস্তা করে নিই। এরপর আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে কিছু ফিক তুলে নেই। তো এরপর প্রায় 20 মিনিট পর আবার বাস ছেড়ে দেয়। তো এরপর আরো 2 ঘন্টা পর আমরা ঢাকা চলে আসি। আর এখান দিয়ে জায়গাটার নাম কি আসলে আমার ঠিক মনে পড়তেছে না। যাই হোক, এরপর আমরা ঢাকা এসে একটা সিএনজি করে যাইতেছি এম্বাসিতে। তো এম্বাসিতে যাওয়ার কারণ হচ্ছে যে আমার ভাই সবকিছু এম্বাসিতে রয়ে গেছে, যেমন ফাস্টফুড, ভিসা ইত্যাদি সবকিছু এখানে রয়ে গেছে। ওইগুলো নেওয়ার জন্য আমরা মূলত এখানে যাইতেছি। তো যাই হোক, এরপর আমরা সবাই আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি, আর আমরা যাইতে হবে এখন 6 তলার উপরে। তো 6 তলা যাওয়ার জন্য আমরা লিফটের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। তো লিফট আসার পর আমরা সবাই লিফটের ভিতরে ঢুকে যাই। তো এরপর আমরা লিফটে করে 6 তলায় এম্বাসি রুমে চলে যাই। তো এরপর আমরা প্রায় এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাজ শেষ হয়ে যায়, মানে আমরা এখানে যে কাজের জন্য আছি আমাদের সেই কাজটা হয়ে যায়। তো এরপর আমরা বেরিয়ে পড়ি এয়ারপোর্ট যাওয়ার জন্য। মূলত এয়ারপোর্টে আমরা এখানে থাকতে হবে আজকের দিনটা। এরপর আমরা এখান দিয়ে যাওয়ার সময় আমাদেরকে 3-4 জন ছেলে ধরছে, তাদেরকে কিছু টাকা দেওয়ার জন্য, মানে চাঁদাবাজি করতেছে আমাদের সাথে। তারপরে আমরা শুনেও না শোনার ভান ধরে চলে যাইতেছিলাম। তো আমরা একটু সামনে যাইতে দেখি ওরা আমাদের সামনে এসে দাঁড়ায়। ওরা বলতেছে ওদেরকে 500 টাকা দেওয়ার জন্য। তো এরপর আমরা ওদের সাথে ঝামেলা না করে ওদেরকে কিছু টাকা দিয়ে চলে আসি, কেননা আমরা ওই সময় ওদের সাথে ঝামেলা করতে চাইতেছিলাম না। তো যাই হোক, এরপর আমরা এয়ারপোর্ট চলে আসি। আর এয়ারপোর্ট এসে আমাদের যেহেতু আজকে রাতটা আমাদের এখানে থাকতে হবে, তাই আমরা একটা রুম নিয়ে নেই। তো নেওয়ার পর আমরা চলে আসি রুমে। তো এরপর আমরা রুমে এসে খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে রাতটা এখানে কাটিয়ে দিলাম। তো এরপর আমরা সকাল 6টা বাজার আগে ঘুম থেকে উঠে যাই। এরপর আমরা কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নেই, তারপর রুম থেকে বেরিয়ে পড়ি, কেননা আমাদের রুম নেওয়া হয়েছিল 7টা পর্যন্ত। তো ওনারাও আমাদেরকে বলছিল 7টায় রুম ছেড়ে দিতে হবে। তো 7টার পরে নাকি রুম আমার বুকিং হয়ে গেছে। তো ভাই ঢাকা শহরের কথা কি বলবো, মানে আমাদের কাছ থেকে 12 ঘন্টার জন্য 3500 টাকা নিয়ে চলে গেল ওরা। তো যাই হোক, এরপর আমরা রুম ছেড়ে নিচে চলে যাইতেছি। আর নিচে এসে তাদের রুমের চাবি তাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো বুঝিয়ে দেওয়ার পর আমাদের সাথে একটা হোটেল ছিল। এরপর আমরা সকালে নাস্তাটা খিচুড়ি দিয়ে শুরু করলাম। তো যদিও দুঃখের বিষয় হলো ওনাদের দোকানে শুধু ডিম খিচুড়ি বিক্রি করে তারা। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এয়ারপোর্টে যাওয়ার সময় ট্রেন চলে আসে। তো চলে যাওয়ার পর আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে যাইতেছি। তো যাওয়ার পর ভিতরে ঢুকতে দেখি এখান দিয়ে টিকটকার ফাইজ আপু দেখতেছি এখান দিয়ে ভিডিও করতেছে। এরপর আমরা ওনার সাথে দেখা করি। তো এরপর আমি ওনাকে বলছি, আপু আপনি এখানে ফুল নিয়ে কি করতেছেন? উনি বলতেছিল ওনার নাকি হাজবেন্ড আসতেছিল প্রবাস থেকে। তো এরপর আমি ওনার সামনে ভিডিও নিয়ে দূর থেকে নিতেছিলাম। তো উনি দেখে যায়। এরপর আমাকে বলতেছিল তুমি কি ভিডিও করতেছো? তারপর ওনাকে আমি কিছু বলিনি। তারপর উনি বলতেছে ভিডিও করলে ভিডিও করতে পারে, সমস্যা নাই। তো এরপর ওনার কথায় আমরা কয়েকটা ছবি তুলে নেই। তো এরপর ছবি তোলার পর আমরা এয়ারপোর্ট টার্মিনাল চলে আসি ভাইকে বিদায় দেওয়ার জন্য। তো ভাই এখানে এসে দেখি হাজার হাজার মানুষ, মানে কেউ আসতেছে আবার কেউ যাইতেছে, মানে কি বলবো, কেউ কান্না মুখে যাইতেছে আবার কেউ হাসি মুখে ফিরতেছে। এখানে আমার ভাইকে বিদায় দেওয়ার আগে আমাদের সাথে যে ভাইয়াটা গেছে সে কিছু পরামর্শ দিতেছে, মানে শরীফ ভাই কিছু পরামর্শ দিতেছে, কারণ সে এর আগে ওইখানে ছিল আর আমার ভাইও এখানে ওইখানে যাইতেছিল। তো যাই হোক, এরপর আমার ভাইকে বিদায় দেওয়ার পর এখানে দেখতেছি ন্যাশনাল টিমের প্লেয়ার মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহিদুল আলম অঙ্কন, ওই আতির আলী রাব্বি সহ আরো অনেকেই, যাদের কয়েকজনের নাম আমি জানি না। তো তারা দেখতেছি রিসিং এশিয়া কাপ খেলার জন্য বাংলাদেশ ত্যাগ করতেছে। তো এরপর দেখতেছি ক্রিক পেঞ্জি তাদের ইন্টারভিউ নিতেছিল, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আসলে বাংলাদেশ টিম থেকে আমরা কত কিছু আশা করি, কিন্তু দিন শেষে তারা সবসময় আমাদেরকে হতাশ করে। আসলে বাংলাদেশ ক্রিকেট হচ্ছে যে আমাদের আবেগ, আর এই আবেগ নিয়ে তারা আমাদের সাথে সবসময় সিনিমিনি করে। তো যাই হোক, তাদের জন্য শুভকামনা রইল, তারা যেন তাদের সেরাটাই আমাদেরকে উপহার দিতে পারে। তো গাই থেকে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে তার প্রবাস জীবন সুখী হয়, আর সবাই সবার জন্য দোয়া করবেন। তো গাইস, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।